welcome to my channel English Learning with Kema. So देखो, today I will learn about tense. This is actually the basic of grammar. কেন বললাম basic of grammar? কারণ দেখো, যদি তুমি টেন্স না শেখো তাহলে কিন্তু একটা সেন্টেন্স বলতেও পারবে না, লিখতেও পারবে না। এমনকি গ্রামারে আরও যে পার্টগুলো আছে, যেমন ধরো ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ক্লজ, এগুলো কিছুই টেন্স না জানলে কিন্তু শেখা যায় না। তো আমাদেরকে সবার ফার্স্টে টেন্সটাকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে, তাই না? তবেই আমরা গ্রামারের বাকি সমস্ত কিছু ভালোভাবে শিখতে পারবো এবং বুঝতে পারবো। তো টেন্স নিয়ে আমাদের মনের মধ্যে অনেক রকম কনফিউশন আছে। টেন্স কি, টেন্স আসলে কি? টেন্স হচ্ছে কি টাইম অফ ভার্ব। অ্যাকচুয়ালি ক্রিয়ার কালকেই বলা হয় টেন্স। একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট সেম থাকলেও ভার্বটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ইউজ করতে হয় বা করা হয়, আর সেটার উপরেই নির্ভর করে টেন্সের প্যাটার্ন। কোন টেন্সে কি ইউজ করব, কেমন ভার্ব ইউজ করব, কোন অক্সিলারি ভার্ব আসবে, এই সব নিয়ে আমাদের সবার গুলিয়ে যায়। তো আমার এই ক্লাসটি আজকে হবে বেসিক টু অ্যাডভান্স লেভেলে। অর্থাৎ আমরা বেসিক যে টেন্স সম্পর্কে শিখেছি, যে টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, কি এগুলো শিখেছি, কিন্তু প্রত্যেক ভাগ নিয়ে যে ব্যাখ্যা, বিস্তারিত যে আলোচনা, সেগুলো আমার এই ক্লাসগুলোতে পরপর আমি চালাতে থাকবো। তো প্রত্যেকটা ক্লাস ভালোভাবে দেখলে এবং বুঝে নিলে, ভালো করে যদি খাতায় তোমরা নোট ডাউন করে নাও, তো আশা করি টেন্স সম্পর্কে আর কোনো ভয় বা কনফিউশন থাকবে না। তো শুরু করা যাক, লেটস স্টার্ট। দেখো, টেন্সকে আমরা শিখেছি যে 3 ভাগে ভাগ করা যায়। এটা আমরা ছোটোবেলায় শিখেছি এবং জানিও, যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। এবং প্রত্যেক প্রকার টেন্সকে যে 4 ভাগে ভাগ করা যায় সেটাও মোটামুটি জানি। কিন্তু সেই ভাগগুলো কেমন হয়, সেই ভাগগুলোর মধ্যে কোন কোন অক্সিলারি ভার্ব কোন ভাগে ইউজ হয়, বা বাংলা বাক্যে কেমন থাকে তার রূপটা, সেটাকে কিভাবে কোন ফর্মের মধ্যে আমরা ফেলবো, কোন ভাগের মধ্যে ফেলবো, এগুলো নিয়ে অনেক কনফিউশন থাকে। তো দেখো, আজকে আমরা খুব বিস্তারিতভাবে এবং খুব সহজ সরলভাবে আমরা সেটা শিখব। তো টেন্সকে, প্রেজেন্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, পাস্ট টেন্সকেও সেম, এবং ফিউচার যে টেন্স সেটাকেও সেম 4 ভাগে ভাগ করতে পারি। তো প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট টেন্সেরও সেম আছে। যেমন দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ। এবং পাস্ট টেন্সে যে 4টে ভাগ সেম, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং ফিউচার টেন্সেরও সেম 4টে ভাগ আছে, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো, এই যে টোটাল যে 12টা ভাগ আমরা পেলাম, এবার 12টা ভাগ কে কোথায় কেমন বিহেভ করে, কোন টেন্সে কি বসাবো, এই নিয়ে ভীষণ কনফিউশন তৈরি হয়। তো সেটাকেই আমরা খুব ভালো করে ধীরে ধীরে শিখবো, ঠিক আছে? তো আজকে আমরা যেটা শিখবো সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে শিখবো। তার আগে দেখো, আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই যে টেন্সের কীরকম চেঞ্জ হচ্ছে। একটু খেয়াল করো, আমি ধরো লিখলাম একটা সেন্টেন্স, আমি বাড়ি যাই, ঠিক আছে? আমি বাড়ি যাই। এবার দেখো, এই কথাটা আবার অন্যভাবে বলা যায়, সেটা কি? আমি বাড়ি যাচ্ছি, এটাও বাংলায় হয়। বাড়ি যাইও বলা হয়, বাড়ি যাচ্ছিও বলা যায়। কিন্তু এই যে আমি বাড়ি যাই কথাটা মানে কি? আমি কিন্তু কোনো ইভেন্ট, যে ইভেন্টটা প্রেজেন্টেই হচ্ছে, কিন্তু আমি বাড়ি যাচ্ছি যখন বলছি, তখন কিন্তু আমি কন্টিনিউয়াসলি যাচ্ছি, করছি সেই কাজটা, অর্থাৎ যাওয়ার যে ভার্বটা সেটা কিন্তু চলছে। তো সেই ক্ষেত্রে দেখো, এটা দিয়ে যেমন মনে হচ্ছে আমি বাড়ি যাই, সেটা এখন যাই না কখন যাই সেটা নয়, কোনো টাইম পারফেক্ট বলে দিচ্ছে না। আমি বাড়ি যাই, কিন্তু আমি বাড়ি যাচ্ছি মানে কিন্তু টাইমটা বোঝাচ্ছে যে আমি এখনই সেটা যাচ্ছি। তো একটু খেয়াল করো, বাংলাতেও কিন্তু আমি আর বাড়ি, অর্থাৎ বাংলা বাক্যে যেমন হয় কর্তা, তারপরে কি হয় কর্ম, এবং লাস্টে গিয়ে ক্রিয়া বসে, তাই না? কিন্তু ইংলিশে কি হয়, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট হয়। এবার খেয়াল করো, আমি কথাটা আর বাড়ি কথাটা কিন্তু একই আছে, শুধু চেঞ্জ হয়েছে রূপের কোনটা, এই যাই কথাটা।
এখানেও দেখো আমি আর বাড়ি সেম আছে, কিন্তু যাচ্ছি চেঞ্জ হয়ে গেল যাই থেকে। তার ফলে কি হলো, টেন্সের বাংলাতেও কিন্তু পরিবর্তন হয়ে গেল, সাধারণ বর্তমান থেকে কি হয়ে গেল, ঘটমান বর্তমান হয়ে গেল। সেম ইংলিশেও এটাকে যদি ট্রান্সলেট করি তো দেখো হবে কি, আই গো হোম, আমি বাড়ি যাই। আর যখন আমি বলবো আমি বাড়ি যাচ্ছি, তখন কিন্তু এই যে কন্টিনিউয়াস কাজটা হচ্ছে করছি, সেই জন্য আই অ্যাম হয়ে যাবে এবং ভার্বের সঙ্গে একটা আইএনজি চলে আসবে, তারপর হবে হোম। তো খেয়াল করো এবার ইংলিশে চেঞ্জ কোথায় হলো, ভার্বের চেঞ্জ হলো। ভার্ব তো মাঝে থাকে, সাবজেক্টের পরে থাকে ভার্ব। চেঞ্জ কিন্তু আমরা দেখো খেয়াল করছি, এই গো ভার্ব আবার কোথাও অ্যাম গোয়িং হচ্ছে, এইভাবে কিন্তু চেঞ্জ হতে থাকে। অর্থাৎ ভার্বেরই কিন্তু সবসময় চেঞ্জ হয়, এবং ভার্বের চেঞ্জের সঙ্গে সঙ্গে আমাদের ক্রিয়ার যে কালটা কখন কোন সময়, সেটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, নাকি প্রেজেন্টের কন্টিনিউয়াস না পারফেক্ট, এইভাবে আমরা বুঝে নিতে হয়, তাই না? সেটা কি দেখে বুঝতে হয়, সেটা হচ্ছে ভার্ব দেখে। প্রেজেন্ট টেন্স যেটা প্রেজেন্ট ইনডেফিনিট, সেটা কিভাবে চিনবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, বা সেই প্রেজেন্ট ইনডেফিনিট যদি আমরা চিনে ফেলি তাহলে সেটাকে কিভাবে ট্রান্সফার করব, তার নিয়মটা কি, কোন রুলসে হবে, ভার্বটা কেমন হবে, এগুলো শিখব। তার আগে একটা কথা বলি, যে আমরা যদি বাংলা কথাটাকে ঠিকঠাকভাবে রপ্ত করতে পারি, তবে কিন্তু আমরা ইংলিশটাকেও শিখতে পারবো। কারণ আমাদের কিন্তু ব্রেনে সবার আগে খাটাতে হবে যে আমি যে কথাটা বলছি বাংলায় আগে বুঝতে হবে যে সেটা কোন টেন্সের মধ্যে পড়ছে, অর্থাৎ কোন কালে যাচ্ছে, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, বা সেটা প্রেজেন্টের হলেও কি সেটা এখন হচ্ছে না হয়ে গেছে, এরকম ব্যাপার, না কতক্ষণ ধরে হচ্ছে, এটা আগে ব্রেনে সবার আগে নক করতে হবে, তারপরেই কিন্তু আমরা সেটাকে ইংলিশে সহজেই করতে পারবো। কিন্তু বাংলা সম্পর্কে যদি, বাংলা ব্যাকরণ সম্পর্কে যদি, টেন্স সম্পর্কে যদি কোনো আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আমরা ইংলিশটাও সহজে শিখতে পারবো না। অর্থাৎ মাতৃভাষার ব্যাকরণ যদি ভালো করে রপ্ত হয়, তবেই কিন্তু একটা ফরেন ল্যাঙ্গুয়েজের গ্রামার ভালোভাবে শেখা যায়। তো সেই জন্য আমাদেরকে কিন্তু বাংলায় কিভাবে সেই সেন্টেন্সটা হচ্ছে, যে কোন টেন্সে হচ্ছে, সেটাও আমরা শিখে নেব। এবং সেই সেন্টেন্সের কোন ক্রিয়ার সঙ্গে কোন কথাটা থাকলে, কোন ওয়ার্ডগুলো বা কোন লেটারগুলো থাকলে আমরা বুঝবো যে এটা এই টেন্সে হচ্ছে এবং তার ইংলিশে এই ফর্মে হবে এবং এই প্যাটার্নে সেই সেন্টেন্স স্ট্রাকচারটা তৈরি হবে। ঠিক আছে, এবার দেখো ঠিক কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। একটু খেয়াল করো, তোমরা কিন্তু অবশ্যই একটা খাতা রাখবে এবং সেখানে কিন্তু পয়েন্টগুলো নোট ডাউন করে নেবে। কারণ দেখো, যখন বোঝাচ্ছি তখন বুঝে যাচ্ছ, কিন্তু পরে তোমাদের খাতা দেখে বারবার যখন দেখতে থাকবে এবং বুঝবে সেগুলো কেন এটা হলো, কিসের জন্য হলো, যখন নিজে নিজে বোঝার চেষ্টা করবে তখনই কিন্তু পারফেক্টলি বুঝবে। ঠিক আছে, সেজন্য খাতায় নোট ডাউন করো। বর্তমান ঘটনা, অর্থাৎ বর্তমান ঘটনা মানে বর্তমানের অবশ্যই কোনো কাজ করা বা কিছু একটা ঘটনা। যেমন আমি যদি বলি আমি বই পড়ি, সে স্কুলে যায়, এইগুলো তো বর্তমান ঘটনা, তাই না? বর্তমানের ব্যাপারটা রিলেটেড থাকবে। ঠিক এমন নয় যে সে স্কুলে গিয়েছিল, সে ভাত খেয়েছিল, এমন নয়, বর্তমানেই ঘটবে এমন কোনো ঘটনা। তারপরে দেখো, নিয়মিত কোনো কাজ বা অভ্যাস, ধরো কেউ কিছু নিয়মিত করে বা সেটা তার অভ্যাস, সেটা যখন বোঝাবে। তারপর চিরন্তন সত্য, আমরা জানি চিরন্তন সত্য কোনগুলো, যেগুলো কেউ চেঞ্জ করতে পারবে না, যেগুলো অটোমেটিক্যালি ন্যাচারাল ব্যাপার, সেগুলোই হয়, এই রকম কিছু বোঝালে হবে। তারপর ঐতিহাসিক ঘটনা, যেমন ইতিহাসে কিছু ঘটেছে যেটা সারা জীবন সত্য হিসাবেই থাকবে এবং সেটা সারা জীবন বর্তমানের মতোই বোঝাবে, কিন্তু ইতিহাসে ঘটে গেছে। এরপর দেখো লং টার্ম বা পার্মানেন্ট আইডেন্টিটি, অর্থাৎ কিছু একটা আইডেন্টিটি বা কোনো প্রফেশন আমি সেটা করি, বা সে সেটা তার আইডেন্টিটি, যেমন তারা ছাত্র, এটা তারা তাদের আইডেন্টিটি, আমি টিচার, এটা আমার একটা আইডেন্টিটি। এই যে যে ব্যাপারগুলো, এই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট টেন্সেই হবে, কিন্তু সেখানে একটু ব্যাপার আছে, সেটা আমি বোঝানোর সময় পরে ব্যাখ্যা দিচ্ছি। এরপর দেখো পসেশন ইন প্রেজেন্ট, বর্তমানে আমার কিছু আছে, পসেশন বলতে কোনো সম্পদ, কিছু অধিকারে আছে, আমার কিছু আছে, আমার একটা পেন আছে, আমার একটা খাতা আছে, এই যে এই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট টেন্সে হয় এবং সেক্ষেত্রেও একটা গ্রামাটিক্যাল একটু রুল আলাদা আছে, সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি পরপর। তো একটু খেয়াল করি কোথায় হয় সেটা যখন জানলাম, এবারে গঠনটা আমরা কিভাবে করব। হয়টা তো বুঝে গেলাম কখন কখন হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, কিন্তু করব কিভাবে, তার তো একটা স্ট্রাকচার আছে, প্যাটার্ন আছে ইংলিশে ট্রান্সফর্ম করার জন্য। তো সেই প্যাটার্নটা আগে দেখি। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে গেলে
প্রথমেই আমরা কি করব, সাবজেক্ট। সে সাবজেক্ট নাউন হোক বা প্রোনাউন হোক, সে ফার্স্টেই বসবে। তাহলে ফার্স্টে কি বসবে, সাবজেক্ট বসবে, এটা তো নিয়ম। তারপর কি বসবে, যেমন একটা সেন্টেন্স গঠন করার নিয়ম হয়, ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। কিন্তু ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম থাকবে, V1 অর্থাৎ ফার্স্ট ফর্ম, V2 মানে সেকেন্ড ফর্ম, V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর কি বসবে, দেখো এখানে একটা ব্যাপার আছে ভার্বের ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি সাবজেক্ট থার্ড পারসন এবং সে সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন মানে কি, থার্ড পারসন মানে হচ্ছে আমি এবং তুমি, আমি, আমরা, তুমি, তোমরা, এটা বাদ দিয়ে যে থাকুক না কেন সবাই থার্ড পারসন, এবং সে যদি একা বোঝায়, সিঙ্গুলার হয়, যেমন হি, শি, যে কোনো নাম একজন, তাহলে সেক্ষেত্রে কি হবে, ভার্বের সঙ্গে কি হবে, প্লাস এস অথবা ইএস যোগ হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে কি বসবে, অবজেক্ট, শেষে কি বসবে, অবজেক্ট বা যদি আদার্স কিছু থাকে সেগুলো বসবে। তাহলে প্যাটার্নটা কি হলো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট সেটা বসবে, তারপর ভার্ব বসবে এবং তার সঙ্গে এস বা ইএস যোগ হবে এবং অবজেক্ট বসবে। তাহলে এই প্যাটার্নটা আমরা শিখে নিলাম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট করার প্যাটার্ন। এবার আমরা কোন কোন ক্ষেত্রে হয় সেটা ব্যাখ্যা দিয়ে দিয়ে প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝবো এই প্যাটার্ন। তো দেখো বর্তমান ঘটনা যদি বলা হয়, যদি বলি আমি স্কুলে যাই, তাহলে কি, আই গো টু স্কুল হলো, এটা তো বর্তমান ঘটনা, আমি স্কুলে যাই। এবার যদি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে ইউজ করি, তাহলে সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং যাই, তাহলে কি হবে, নিয়মটা আমি বলেছি দেখো খেয়াল করে, ভার্বের সঙ্গে এস বা ইএস হবে। তাহলে গো যেহেতু আছে কি হয়ে যাবে, গোস, ইএস হবে। কেন ইএস হলো সেটার জন্য আমি কিন্তু নাম্বারের একটা ক্লাস তোমাদের অলরেডি করিয়ে দিয়েছি, তো তোমরা একটু সেটা দেখে নিও যে কেন এস হলো না ইএস হলো, ওর পরে কি হয়, এটা আমি কিন্তু নাম্বারের ক্লাসে পড়িয়ে দিয়েছি, একটু দেখে নেবে। তারপরে কি হবে, টু স্কুল। তাহলে দেখো নিয়মটা বোঝা গেল, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হলো। কিন্তু এখানে এবার খেয়াল করবে, নিয়মিত কোনো কাজ বা অভ্যাস, নিয়মিত কোনো কাজ বা অভ্যাস অর্থাৎ মনে করো কোনো কাজ সে করে, কন্টিনিউয়াসলি করে, তো কি, একটা সেন্টেন্স বলি, হি অলওয়েজ স্পিক্স। কেন স্পিক্স, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ভার্বের সঙ্গে এস বা ইএস হয়, ট্রুথ, সে সত্যি কথা বলে। তার মানে কি, সে কিন্তু সর্বদা সত্যি কথা বলে, এটা কিন্তু তার একটা অভ্যাস, তার হ্যাবিটের মধ্যে পড়ছে, তাই না, সে সত্যি কথা বলে, সর্বদা সত্যি কথা বলে। এই ধরনের যখন বাক্য হবে তখন কিন্তু অবশ্যই কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট। আবার যদি বলে সোমা গোজ টু স্কুল এভরিডে, এখানে একটু খেয়াল করো, এটাও কিন্তু তার একটা হ্যাবিট, অভ্যাস, কোনো নিয়মিত কাজ, কি সে প্রত্যেক দিন স্কুলে যায়। তাহলে বোঝা গেল যে বর্তমান ঘটনাও যেমন হবে, কোনো নিয়মিত অভ্যাস সেটা বোঝালেও হবে, তার হ্যাবিটের মধ্যে যেটা পড়ে। এরপর একটু খেয়াল করো, চিরন্তন সত্য। আচ্ছা, চিরন্তন সত্য বলতে আমি আগেই বললাম কি, যে সমস্ত ঘটনাগুলো নিজের থেকেই হবে, তাকে কেউ চেঞ্জ করতে পারবে না। যেমন যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি কখনো চেঞ্জ করা যাবে, যাবে না। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, সূর্য সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটাও কখনো চেঞ্জ করা যাবে না। তার মানে কি, এগুলো চিরন্তন ঘটনা। আবার যদি বলি জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বয়েল হয়, এটা কি কখনো চেঞ্জ হবে, তুমি কি 50 ডিগ্রিতে বয়েল করতে পারবে, পারবে না। তো যেগুলো কখনো চেঞ্জ করতে পারবে না মানুষ, যেটা ন্যাচারাল ভাবেই হয়ে আসছে, সেগুলো হচ্ছে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। তো দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে কি প্যাটার্ন হলো, সাবজেক্ট, ভার্ব এবং আদার্স বা অবজেক্ট। ঠিক আছে, তাহলে প্যাটার্নটা ঠিক আছে, এই প্যাটার্নই করতে হবে। সানের পরে যেহেতু দ্য সানটা কি একটা থার্ড পারসন এবং সে সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সঙ্গে এস বাই এস হয়েছে। আবার যদি বলি ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখ
তো সাবজেক্ট কি ওয়াটার, তাই তো, ভার্ব কি বয়েল, এটা কিন্তু হচ্ছে আদার্স হিসাবে ইউজ করবে এবং এটা আদার্স, সাবজেক্ট ভার্ব আদার্স। এবার দেখো এখানে দেখো ওয়াটারটাকে কিন্তু আমি সিঙ্গুলার কেন বলছি, কারণ দেখো তোমাদের কিন্তু নাম্বারের ক্লাসেও আমি অলরেডি বলে দিয়েছি, বা হচ্ছে তোমার যে নাউনের যে ক্লাসটা আমি করিয়েছিলাম কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন, সেখানে কিন্তু ওয়াটারকে কিন্তু আমরা কাউন্ট করতে পারি না। তো আনকাউন্টেবল নাউনকে সবসময় কিন্তু সিঙ্গুলার হিসাবে ধরা হয়, সেই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেই জন্য ভার্বের সঙ্গে এস হয়েছে বয়েলস। তো এগুলো বোঝা গেল যে চিরন্তন সত্য হলেও কিন্তু সেটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিটেই করতে হবে, কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কিছুতে যাবে না, সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট। এবার চলে আসো ঐতিহাসিক ঘটনা। তো ঐতিহাসিক ঘটনা বলতে দেখো আমি একটু এগুলো মুছে দিই। দেখো ঐতিহাসিক ঘটনা বলতে কি, যেমন আমি যদি বলি ইন্ডিয়া উইন্স freedom in 1947, ইন্ডিয়া স্বাধীনতা জয় করেছিল 1947 সালে। এই যে কথাটা, এটা কিন্তু অতীতে হয়েছে, হিস্ট্রিক্যাল ম্যাটার, একটা ঐতিহাসিক ঘটনা, কিন্তু এটাকে সবসময় প্রেজেন্ট ইনডেফিনিটে করতে হবে, কারণ ঐতিহাসিক ঘটনাগুলো সবসময় কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিটে করতে হবে। তো ইন্ডিয়া হচ্ছে কি দেশ আমাদের, এটা একটা প্রপার নাউন এবং সে থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে ইউজ হয়েছে বলে এখানে ভার্বের সঙ্গে এস হয়েছে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা আদার্স। ঠিক আছে, গেল, তাহলে বোঝা গেল। এবার দেখো লং টার্ম বা পার্মানেন্ট আইডেন্টিটি বোঝাতে, তো লং টার্ম বা পার্মানেন্ট আইডেন্টিটি মানে আমি যেটা বললাম যে তারা ছাত্র, সে শিক্ষক, সে একজন ডক্টর, এই যে কথাগুলো, এগুলো কিন্তু তাদের একটা পার্মানেন্ট আইডেন্টিটি বা লং টার্ম কিছু বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বললাম যে এখানে কিন্তু বি ভার্ব ইউজ হবে মেইন ভার্ব হিসাবে। বি ভার্ব মানে কি, আমরা দেখেছি টেন্সের যে ফর্মগুলো হয়, যে থাকে গো, ওয়েন্ট, গান, এরকম ব্যাপারগুলো যেখানে আছে সেখানে কিন্তু বি এর কি হয়, ইজ, অ্যাম অথবা আর হয়। ঠিক আছে, তারপর কি হয়ে যায়, ওয়াজ অথবা ওয়ার হয়, তারপর কি হয়ে যায়, তারপর হয়ে যায় বিন। এটা একটু খেয়াল করে দেখবে, বি ভার্ব কিন্তু মেইন ভার্ব হিসাবে যখন ইউজ হচ্ছে তখন অ্যাম ইজ আরটাকেই কিন্তু মেইন ভার্ব হিসাবে দিতে হবে জায়গা, কোনো অক্সিলারি ভার্ব নয়। তারপর ওয়াজ ওয়ার হচ্ছে পাস্টের ক্ষেত্রে এবং এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে বিন হয়। তো আমরা সেটাই দেখব বি ভার্ব কি হিসাবে প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ হচ্ছে। তো এখানেই কিন্তু একটা মানে মজার বিষয় আছে, এটা দেখে কিন্তু অনেক সময় গুলিয়ে যায় যে অ্যামিজ আর আছে মানে আমরা আগে জেনে এসেছি যে কন্টিনিউয়াস অ্যামিজ আর বসে, তার মানে কি এটা কন্টিনিউয়াস, সেটা নয়, একটু ভালো করে বুঝবে এটা। দেখো আমি একজন শিক্ষক বা শিক্ষিকা, যাই হোক, দেখো এখানে কিন্তু একটা কথা উল্লেখ নেই, কি উল্লেখ নেই, ভার্ব, তাই না, বাংলায় ক্রিয়া কিন্তু উল্লেখ নেই। আমি হচ্ছে কি কর্তা, একজন শিক্ষক বলতে কিন্তু কি বোঝাচ্ছে, কর্মটাকে বোঝাচ্ছে, কিন্তু কর্মটা কি হিসাবে আছে, এই আমি যে সাবজেক্টটা সেই কিন্তু অবজেক্ট, একই ব্যক্তি। তাহলে এটাকে যখন ট্রান্সফার করব ইংলিশে কি হবে, আই অ্যাম এ টিচার। এবার একটু খেয়াল করো, এখানে কিন্তু হই কথাটা উল্লেখ ছিল না, আমরা জানি বি মানে হওয়া, তো হওয়া কথাটা উল্লেখ নেই, উজ্জ আছে। আমি হই একজন শিক্ষক অ্যাকচুয়ালি হয়, কিন্তু আমরা লেখার সময় হয় কথাটা উজ্জ রাখি, বলি না। তো সেখানেই কিন্তু ভুলটা হয় যে আই অ্যাম এ টিচার, এখানে দেখো সাবজেক্ট তো আই, ভার্ব হচ্ছে কিন্তু অ্যাম, সেটা কি ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, মেইন ভার্ব হিসাবে। এবং এ টিচার, এ যেমন অবজেক্ট, আবার এ কিন্তু কমপ্লিমেন্ট এক ধরনের। কি কমপ্লিমেন্ট একটু খেয়াল করো, এ কিন্তু এই সাবজেক্টেরই কমপ্লিমেন্ট। কেন, কারণ সাবজেক্টটি কিন্তু আমি টিচার কথাটাকে কি করছে, এই টিচার কথাটা কিন্তু আইকে মডিফাই করছে, যে সাবজেক্ট সেই অবজেক্ট। এরকম যখন হবে যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, অর্থাৎ অবজেক্ট হচ্ছে সাবজেক্টেরই কমপ্লিমেন্ট, সেই ক্ষেত্রে এই যে বি ভার্বের ইউজ হয় অ্যাম ইজ আর, এবং বাংলা বাক্যে যখন আমরা ইউজ করব তখন উচ্ছে রাখি, হয় কথাটা বলি না, কিন্তু এখানে ইংলিশে ট্রান্সফার করতে গেলে কিন্তু অ্যাম ইজ আরের ইউজ আনতে হয়। বা দেখা গেল আমি বললাম যে তারা
ছাত্র। দেখো তারা হচ্ছে ছাত্র, তারা হয় ছাত্র কিন্তু আমি বললাম না, কিন্তু তারা ছাত্র। তো এটাকে যখন ইংলিশে ট্রান্সফার করব, কি করব, দে, তখন কিন্তু আবার আমাকে কি আনতে হবে, আর আনতে হবে। কেন আনতে হবে খেয়াল করো, এই তারা আর ছাত্র এরা কিন্তু একই ব্যক্তি, তাদেরকেই আমি ছাত্র বলছি। অর্থাৎ এই ছাত্র যে কর্ম বা ইংলিশে হচ্ছে কি অবজেক্ট, এই অবজেক্ট কিন্তু সাবজেক্ট এর কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট যখন একই ব্যক্তি হয়ে যাচ্ছে, একই মানুষকে বোঝাচ্ছে, তখন কিন্তু বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর এই ভার্বটা ইউজ করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। তাহলে হয়ে যাবে আর, যেহেতু কেন বসবে, কারণ দে অনেকজন, তাই দে আর স্টুডেন্টস। তোমাদের এই ধরনের কোশ্চেন্স কিন্তু কম্পিটিটিভ এক্সামেও আসতে পারে। এই সেন্টেন্সটা দিয়ে আন্ডারলাইন করা থাকলো আর এর নিচে, এবং নিচে কোশ্চেন থাকলো দিস সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। তো অনেকে ফট করে গুলিয়ে ফেলতে পারে দেখে যে আর আছে, আমি যার মানে কন্টিনিউয়াসে হয়, তাহলে কন্টিনিউয়াস, কিন্তু একদমই নয়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা খেয়াল রাখবে নিয়মটা, যে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তিকে হয়, অর্থাৎ অবজেক্ট সাবজেক্টেরই কমপ্লিমেন্ট হয়, তখন কিন্তু আমরা বি ভার্ব ইউজ করে অর্থাৎ অ্যাম ইজ আর ইউজ করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করব। ঠিক আছে? এরপর দেখো পসেশন ইন প্রেজেন্ট, মানে বর্তমানে আমার কিছু আছে, অধিকারে আছে। পসেশন মানে অধিকারে কিছু থাকা। তো এই পেনটা তো আমার, তাহলে আমি বলতে পারি এটা আমার পেন, তাই তো? তাহলে সেই কথাটাকে যখন আমি বলবো আমার আছে, আমার একটা পেন আছে, এটা বলবো। তার একটি ব্যাগ আছে, এই যে কথাটা যখন আছে কথাটা আসবে, তাই না, যে আমার কিছু আছে, আছে মানে কি, সেটা আমার অধিকারের জিনিস বা তার অধিকারের জিনিস বোঝাচ্ছে। অর্থাৎ বাংলা বাক্যে যদি কিছু আছে তার থাকে বোঝায়, তাহলে কি হবে, এই যে হ্যাভ ভার্বটাকে মেইন ভার্ব হিসাবে ইউজ করতে হবে। আমরা জানি যে হ্যাভ ভার্ব কিন্তু হ্যাভ বা হ্যাজ এটা কোথায় বসে, পারফেক্টে বসে। সেটা আমরা পারফেক্ট টেন্স করার সময় দেখব, প্রেজেন্ট পারফেক্টে। কিন্তু এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ হ্যাজ বসে না, ঠিক যেমন আগেরটাই অ্যাম ইজ আর বি ভার্ব অর্থাৎ মেইন ভার্ব হিসাবে ইউজ হয়েছিল, কোনো অক্সিলারি ভার্ব হিসাবে নয়। তো এক্ষেত্রেও তাই, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে কখন হচ্ছে এবং কেন হচ্ছে। তো দেখো হ্যাভ মানে কি, আছে। হ্যাভ মানে যখন আমরা জানবো তখন কি আছে, হ্যাভ, হ্যাভ মানে আছে, তো তার পাস্ট টেন্স হ্যাড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু কি হয়ে যায়, হ্যাড। তো আমরা যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের করছি, আমরা আমার অধিকারে কিছু আছে, ছিল না কিন্তু আছে, তাহলে কি হবে, প্রেজেন্ট টেন্স যেটা হ্যাভ সেটা হবে V1 ফর্ম, এটাই হবে। এটা V2 ফর্ম এবং এটা V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা কিছু দেখি, যেমন আমার একটি কলম আছে, তাই না, আছে। যদি বলতাম আমার একটি কলম ছিল, সেটা তো পাস্ট টেন্সে চলে গেল, ওটা আমরা পাস্ট টেন্সের যখন ক্লাস করব তখন শিখব। তো এই সেন্টেন্সটার দিকে খেয়াল করো, এখানে কিন্তু আমার দিয়ে অনেকে ভুল করে, যে আমার মানে কি করে, ইউজ করে মাই করে দেয়, যে আমার মানে মাই। কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট মাই কখনোই হবে না। কেন, সেটা আমি অ্যাডজেক্টিভের যে আমার ক্লাস আছে সেটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে অ্যাডজেক্টিভ কিন্তু কখনো সাবজেক্ট হিসাবে ইউজ হয় না। অ্যাডজেক্টিভের পরে একটা নাউনের প্রয়োজন পড়ে, তবেই সে সাবজেক্ট হতে পারে। তো এখানে কি, এখানে কিন্তু আমার মানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে ইংলিশে, তাই না। আমার পরে কিছু একটা না বোঝালে কিন্তু সেন্সটা ক্লিয়ার হচ্ছে না যে আমার কি জিনিস আছে। সেই জন্য দেখো এখানে সাবজেক্ট সবসময় কে হবে, আমি। তাহলে কি বসাবো, আই হচ্ছে সাবজেক্ট এবং আছে ক্রিয়া। তো আছে মানেটা কি, আছে ইংলিশে হচ্ছে হ্যাভ বা হ্যাজ, একজন হলে হ্যাজ, অনেকজন হলে হ্যাভ, কিন্তু আইটা ব্যতিক্রমী হিসাবে সবসময় আয়ের পরে হ্যাভ বসে। তাহলে হ্যাভ বসালাম, আই হ্যাভ, কি আছে, এ পেন, একটা কলম আছে। এবার একটু খেয়াল করো, এটা কিন্তু হট করে যদি দেখি আমরা, হঠাৎ করে যখন দেখব যে আই হ্যাভ আছে, হ্যাভ মানে তো পারফেক্ট টেন্সে বসে, প্রেজেন্ট পারফেক্টে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু সেটা একদমই নয়। এখানে হ্যাভ থাকলে তারপরে একটা, যদি পারফেক্ট টেন্সে হতো, হ্যাভ থাকলে একটা আরেকটা ভার্ব থাকতে হতো, মেইন ভার্ব, তার V3 ফর্মে থাকতে হতো। কিন্তু এখানে হ্যাভটা শুধুমাত্র V1 ফর্মে বসেছে, অর্থাৎ মেইন ভার্বের V1 ফর্মে বসেছে, তাই না। তার মানে কোন টেন্সে বসেছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসেছে।
তাহলে বোঝা গেল যে আমার অধিকারে যখন কিছু থাকবে, পজিশন ইন প্রেজেন্ট, বর্তমানে কিছু আমার অধিকারে আছে বোঝাবে, তখন কিন্তু হ্যাভ ভার্বটি মেইন ভার্ব হিসাবে ইউজ হবে। এবার আসি, যদি বলি রামের একটা পেন আছে, তাহলে রাম, তখন কিন্তু আর হ্যাভ বসাতে পারবো না। কেন? কারণ হ্যাভ কিন্তু অনেকজন বোঝালে হয় এবং শুধুমাত্র আই ইউ এর পরে হয় হ্যাভ। কিন্তু একজন বোঝালে কি হয়ে যায়, হ্যাভেরই আর একটা রূপ আছে হ্যাজ, এও কিন্তু V1। হ্যাভেরই আর একটা রূপ আছে হ্যাজ, এ পেন। তাহলে বোঝা গেল যে একজন বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি বোঝায় তাহলে কিন্তু হ্যাজ হবে এবং সে V1 ফর্মে হবে, তারপর অবজেক্ট বসবে। তাহলে এটা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখবে। আগের যে নিয়মটা দেখালাম যে লং টার্ম বা পার্মানেন্ট আইডেন্টিটি বি ভার্ব হিসাবে ইউজ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটে, অ্যামিজার আবার হ্যাভ হ্যাজটাকে মেইন ভার্ব হিসাবে ইউজ করছি প্রেজেন্ট ইনডেফিনিটে, কি হিসাবে, পজিশন ইন প্রেজেন্ট, বর্তমানে আমার অধিকারে কিছু আছে বোঝাতে। তাহলে বোঝা গেল এটুকু। তো দেখো, এই টেন্সেরই প্রত্যেকটা টেন্সেরই 4টে করে রূপ আসে। একটা কি অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক রূপ থাকে, একটা নেগেটিভ বা নাবাচক, একটা ইন্টারোগেটিভ অর্থাৎ কোশ্চেনবোধক, এবং নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ নঙর্থ প্রশ্নবোধক। তো আমরা সেই রূপগুলো একটু দেখব, ঠিক আছে, কিভাবে কি হচ্ছে। দেখো, অ্যাফার্মেটিভ মানে কি হ্যাবাচক, যেমন আমি যদি সাধারণ কথা বলি, আই সিং এ সং, আমি একটা গান করি, এটা তো হ্যাবাচক বাক্য, কারণ এখানে কোনো নট নেই। নট না থাকলে কি সেটা, এবং কোশ্চেন না থাকলে কি সেটা হচ্ছে হ্যাবাচক। এবার এটাকে যখন আমরা নেগেটিভ করতে যাব তখন কিন্তু আয়ের পরে একটা কি আনা লাগবে, একটা অক্সিলারি ভার্ব আনা লাগবে। কারণ দেখো, সিংটা তো মেইন ভার্বে আছে, তাই না? তখন আমরা কি আনবো, একটা অক্সিলারি ভার্ব হিসাবে ডু ভার্বকে ইউজ করব। তাহলে ডু নট আনতে হবে, কারণ সিং নট করতে পারবো না আমরা, সেটা কখনো করা যায় না। সেই জন্য একটা অক্সিলারি ডু ভার্ব আনতে হবে। সেটা কোন ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ করার ক্ষেত্রে। তখন কিন্তু আবার সিং এ সং যেমন আছে বসলো। তাহলে বোঝা গেল এটা, যে নেগেটিভ করার জন্য আমাদের একটা ডু ভার্ব আনতে হবে। এবং আর একটা আনতে হবে কি, সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য ডাজ। কেন ডাজ? কারণ দেখো, যদি বলি হি সিংস এ সং, এটা তো করতাম, তাই না, অ্যাফার্মেটিভে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এস হয়েছে। তো এটাকে যখন নেগেটিভে করব তখন কিন্তু কি করব, এই ডু কথাটা যেহেতু আমরা অক্সিলারি ভার্ব হিসাবে প্রোনাউনটির আগেই বসিয়ে দিয়েছি হির পরেই, তখন এই যে সিং এর এস বা ইয়েসটা এই ডু এর সঙ্গে এসে বসবে। ডু এর পরে শুধু এস হয় না, ইয়েস হয়, সেই জন্য ডাজ হয়ে যাবে। এবং যেহেতু নেগেটিভ করব তাই নট বসবে। এরপর অলরেডি যেহেতু এই এসটাকে আমরা ডু এর সঙ্গে বসিয়ে দিয়েছি, তখন সিংস আর লেখা লাগবে না, শুধু সিং হবে, এ সং। তাহলে এটুকু বোঝা গেল যে নেগেটিভ করার সময় যখন আমি এবং তোমরা মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের যখন নেগেটিভ করব তখন ডু নট ইউজ করব। ডু একটা অক্সিলারি ভার্ব এনে নেগেটিভ করার জন্য ডু নট আনবো। কিন্তু যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, প্লুরাল নাম্বার হলেও ডু নট হবে, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি করব, ডাজ ইউজ করব। কেন ডাজ হলো? কারণ আমরা দেখেছি মেন ভার্বে অ্যাফার্মেটিভ করার সময় কি হয়েছিল, ভার্বের সঙ্গে এস বাই এস হয়েছিল, সেই এস বা ইয়েসটাকে ডু এর সঙ্গে বসালে ডাজ হয়ে যাচ্ছে, তাই ডাজ নট। এবং মেন ভার্বটা তখন আর এস বাই এস হবে না, শুধু ভার্ব থাকবে। ঠিক আছে, এরপর দেখো, যখন আমরা ইন্টারোগেটিভ করব এই ডুটাকে আগে নিয়ে চলে আসবো। ইন্টারোগেটিভে তো আর নট থাকে না, তাহলে ডুটা আগে আনলাম, ডু আই সিং এ সং। তখন ইন্টারোগেটিভ মানে কোশ্চেন করতে হয়, সেই জন্যই অক্সিলারি ভার্বটাকে আমরা আগে দিয়েছি। এবং যখন এটা এই সেন্টেন্সের করব তখন কি করব, ডাজটাকে আগে নিয়ে চলে আসব। এবং যেহেতু ইন্টারোগেটিভ মানে নট নয়, তাহলে ডাজ হি হবে খালি, নট আর বসবে না, সিং এ সং এবং কোশ্চেন মার্ক। এরপর দেখো আর একটা রূপ আছে নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক নাবাচক। সেটা কি, দেখো প্রশ্নও থাকবে আবার নেগেটিভও থাকবে। তখন আমরা কি করব, ডু আই নটটা আবার নিয়ে আসবো আগে যেমন নিয়ে এসেছিলাম, নট সিং এ সং। এখানেও কোশ্চেন রাখতে হবে কারণ অক্সিলারি ভার্ব আগে আছে।
এবং যখন এই সেন্টেন্সটার করব, ডাজটা দিয়ে কোশ্চেন করার জন্য ফার্স্টে রেখেছি সেটা রাখবো, তারপর হিটা যেমন ছিল, কিন্তু নট যেহেতু একটা সেন্টেন্স বানাবো, নেগেটিভ বানাবো, তাই নটটা ইউজ করলাম। সিং হে সং। এবার কিন্তু এখানে একটা মনে রাখার বিষয় আছে, সেটা হচ্ছে কি, যদি এটা নাউন হয়, হি তো একটা প্রোনাউন, সেই জন্য দেখো ডাজ হি নট করেছি, কিন্তু হি যদি একটা নাম হতো, যদি রাম হতো, হি না হয়ে, তাহলে করতাম কি দেখো, এটা মনে রাখবে, ডাজ নট আগে বসিয়ে দিতাম, তারপর রাম, সিং এ সং। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু এরর কারেকশানেও আসে কম্পিটিটিভ এক্সামে। যেমন কিভাবে আসতে পারে, ধরো এটা দিল এমন, ডাজ রাম নট দিল, তারপর সিং, হতে পারে। তাহলে কিন্তু ভুলটা কি, যদি প্রোনাউন থাকলে নটের আগে বসবে, কিন্তু যদি নাউন থাকে তাহলে কি হবে, নটটাই আগে বসবে, পরে নাউনটা হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে একটু খেয়াল রাখবে। তো আশা করি আজকের ক্লাসে প্রেজেন্ট ইন্ডিফিনিট সম্পর্কে আমি খুব সহজ সরলভাবে বুঝিয়েছি, তোমরাও সেটা বুঝতে পেরেছো এবং খাতায় নোট ডাউন করে নিয়েছো, এবং পরে তোমরা কিন্তু এগুলো দেখতে থাকবে। পরে যে ভিডিওটা আনবো কন্টিনিউয়াস, সেটারও আমি নিয়ম এইভাবে ব্যাখ্যা দিয়ে বোঝাবো। তারপর তোমরা পাশাপাশি রেখে নিজেরা একটু জাস্টিফাই করবে ব্যাপারগুলো, যে কেন এটা হলো, কেন এই টেন্সে হলো, কি নিয়ম হলো। এইভাবে যখন তোমরা নিজেরা চর্চা করতে থাকবে, তখনই কিন্তু পারফেক্টলি শিখতে পারবে। শুধুমাত্র দেখে বা একবার শুনে একবার বুঝে কিন্তু হয় না, এগুলো নিজেকেও একটু কাজে লাগাতে হবে, তাই না? তবেই শিখতে পারবে খুব ভালোভাবে। তো আশা করি এইভাবে যে পয়েন্টগুলো দিয়েছি খুব সহজে বুঝে গেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আমি অবশ্যই সেটা রিপ্লাই দেব। এবং তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও এবং প্লিজ সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ।